শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। আর এই মুহূর্তে উপস্থিত রয়েছে কলকাতা। নওশাদ সিদ্দিকী তিনি কিন্তু আরো একবার ব্রিগেড সভা, এই যে কেন্দ্র সরকারের যে কালা কানুন ওয়াকফ বিলের বিরুদ্ধে ব্রিগেড সভার কিন্তু কথা কিন্তু তিনি বললেন যে আমাদের বস অর্থাৎ আব্বাস সিদ্দিকী ভাইজান তিনি ব্রিগেডের ডাক দিয়েছেন, মানে সমস্ত সংগঠন একসাথে হয়ে এই ব্রিগেডের সভাকে সফলমণ্ডিত করব। আসুন আমরা শুনে নিই নওশাদ সিদ্দিকী সাহেব কি বলেছেন। এরপর বড় ভাইজান আব্বাস সিদ্দিকী চাইছেন ব্রিগেডে সমাবেশ করতে, সেখানে কি নওশাদ সিদ্দিকীর সক্রিয় ভূমিকা থাকবে? যেখানে আমাদের দলের প্রাণ পুরুষ, আমাদের বস যেখানে থাকবে, আমরা তো চুনাপটি, আমাদেরকে তো নিচে নিচে ঘাসে বসে থাকতে হবে। দলের চেয়ার, দলের প্রতিষ্ঠাতা যখন ওপরে থাকবে, আমাদের বস যখন স্টেজে থাকবে, আমরা তো ফচকে সব নিচে বসে থাকবো। তখন আমাদেরকে পতাকা বানতে হবে, আমাদেরকে মাইকিং সিস্টেম করতে হবে, আমরা তখন ভলেন্টিয়ার। ফুরফুরা শরীফেরই অনেকেই যিনি ছিল এই যে ব্রিগেডের সভা হবে সেই উদ্যোক্তার মধ্যে ছিল। তাহলে যদি আব্বাস সিদ্দিকী তিনি যদি ব্রিগেডের সভা করেন এই ওয়াকফ বিলের বিরুদ্ধে, তাহলে কি ফুরফুরার যে ভাইরা ছিল তারা থাকবে? আমি আপনাদের বলে রাখি, আমরা ব্রিগেডের সমাবেশের যে ডাক বড় ভাইজান ফিরদাতা আব্বাস সিদ্দিকী দিয়েছে, পশ্চিমবাংলায় এমন কোনো সংগঠন থাকবে না তাদেরকে জানানো হবে না, তাদের সাথে পরামর্শ করা হবে না, এমন কোনো সংগঠন থাকবে না। সমস্ত মানুষজনকে অ্যাওয়ার করে তাদের মতামত নিয়ে তাদের সাথে আলোচনা করেই হবে, এবং সেখানে ভিন্ন জাতের, ভিন্ন ধর্মের, ভিন্ন মানুষের উপস্থিত থাকবে। পশ্চিমবঙ্গে বিল ব্যান্ড হয়নি, তা সত্ত্বেও মাটিগাড়াই এটা তৃণমূলের নেতাগুলোকে ধরুন, তাদেরকে জিজ্ঞাসা করুন, এই শওকত মোল্লাকে জিজ্ঞাসা করুন, মমতা ব্যানার্জির দলের যারা হই হই করে, যারা বলে বিজেপি চলে আসবে, বিজেপিকে আটকাতে, বিজেপিকে আটকাবে, তাদেরকে জিজ্ঞাসা করুন এটা পশ্চিমবাংলা না এটা উত্তরপ্রদেশ, তাদেরকে জিজ্ঞাসা করুন তো তারা কি ব্যবস্থা গ্রহণ করলো। এখানে কোনো ধরনের, আজকে বলছিলেন মোহাম্মদ সেলিম সাহেব, আজকে মাংস পশ্চিমবাংলা বন্ধ নয়, আজকে আক্রমণ করছে। কদিন আগে দিল্লিতে দেখেছিলেন মাছ বিক্রি করা যাবে না বলে বাঙালি পট্টিতে গিয়ে হামলা চালাচ্ছিল। তো এটা চলবে, এটার উত্তর তো আমি কেন দেবো? দিতে হবে শাসক দলকে। যে আপনি 2021 সালে বলেছিলেন বিজেপিকে আটকাবো, মুসলমানদের ভোটটা নিয়েছেন। আজকে মুসলমানরা যে বিফটা খায় বেশি সব থেকে, সেকেন্ডে হিন্দু ধর্মের মানুষ আছে, অন্য ধর্মের মানুষরা বিফ খায়, সব জায়গার নয়। তো এটা তো দায়ভার রাজ্য সরকারকে নিতে হবে। কি ব্যবস্থা গ্রহণ করেছেন? কিছুই নেয়নি। আরে বন্ধ হবে না, আপনাদের বলি, যত ভোট আসবে এই ধরনের ঘটনা ঘটবে, যাতে মুসলমানদের ভয় পাবে, আবার তৃণমূলের কোলে উঠে। গণতন্ত্র দেশে যে সরকার চলছে, সেই সরকার এক সম্প্রদায়ের উপরে বিভিন্ন রকম আঘাত করে তাদের রাজনৈতিক রুটি শেখার চেষ্টা করছে। কি বলবেন? এটা তো চলছে। এটাকে আটকাতে গেলে রাজনৈতিক ভাবে আটকাতে হবে, আপনি এটাকে ধর্মীয় ভাবে আটকাতে গেলেই দাঙ্গা হবে। আর এটা চাইছে ধর্মীয় ভাবে আটকাক। আমাদেরকে ওই জন্যই রাজনৈতিক ক্ষমতা অর্জন করার কথা বারবার আমাদের দলের প্রতিষ্ঠাতা ফিরদাতা আব্বাস সিদ্দিকী বলছেন, রাজনৈতিক ক্ষমতা অর্জন করো, এবং শুধু ক্ষমতা অর্জন নয়, কাউকে তুমি নেতা বানাও না, আগে তুমি নেতা হও। তো বারবার বলছি তো ভাইজান, রেড রোডে ঈদের নামাজ পড়ার ইতিহাস অনেক পুরনো। গত বছর দেখলাম হাইকোর্টের হস্তক্ষেপে সেখানে নামাজ হলো। এবারও একটা বাধা সৃষ্টি করার চেষ্টা হচ্ছিল, সেখানে আর্মি অফিসার পারমিশন দিচ্ছিল না, অবশেষে পারমিশন দিচ্ছে। এটা কি মনে হচ্ছে যে মুসলিমদের এখানেও হস্তক্ষেপ? ভাই, এর মধ্যে বড় ষড়যন্ত্র আছে। বললে বা ব্যাংক খায়, না বললে মার খায়। বুঝতে পারছেন না? হেডলাইন পরের দিন পেপারে কি হলো? রেড রোডে আবার ঈদের নামাজ হবে সমঝোতায় বা মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে। এই যে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ, এইটা বড়ই পলিটিক্স। আপনার আমার মাধ্যম দিয়ে পাড়ায় পাড়ায় যেতে, তাহলে রেড রোডে নামাজ হতে দিচ্ছিল না, মুখ্যমন্ত্রী রেড রোডে নামাজের ব্যবস্থা করেছে। বাচ্চা বাচ্চা বুঝতে পারবে, বাচ্চা বুঝে, আবার নতুন করে বলার কি আছে? ওয়াকফ নিয়ে ব্রিগেডে একটা মহাসমাবেশের ছিল, সেইখানে কিন্তু সেটা স্থগিত হয়েছে। দেখুন কোর্ট, আমি একটা কথা বলি, কথা বলে কারো রাগ হতে পারে। কোর্ট বলেছিল পরের সপ্তাহে একটা টাইমের জন্য, কিন্তু যারা উদ্যোক্তা আছে এটা তাদেরকে প্রশ্ন করুন। আমি বললেই বলবে নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকী, এরা কি বলছে না। মুখ্যমন্ত্রী ধমক খাওয়ার পরে অনেকে হয়তো চুপ করে গেছে, কিন্তু আমরা কন্টিনিউ প্রোগ্রাম করে যাচ্ছি। কোর্টে যাওয়া হয়েছিল তো, এখানে কোর্ট একটা নির্দিষ্ট টাইম দিয়েছিল যে এর পরে, তারপরে যারা কোর্টে মুভ করেছিল তাদের কাজ নির্দিষ্ট টাইমের পরে হবে। পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান ভারতবর্ষ, আমাদের দেশে। দুর্ভাগ্য, সংবিধান পরিচালনার দায়িত্ব যাদের হাতে আমরা দিয়েছি, সেই রাজ্য সরকারগুলো বা কেন্দ্র সরকার, তারা ঠিক মতো চালাতে পারছে না। তারা বিভিন্ন সময়ে সংবিধানের যে অধিকারগুলো আছে নাগরিকের, সেগুলোকে হরণ করছে, বা এমন কিছু অ্যামেন্ডমেন্ট নিয়ে আসছে যে অ্যামেন্ডমেন্টের দ্বারাই মানুষের অধিকার হরণ হচ্ছে। সেই জন্য আজকে আমাদের চ্যালেঞ্জ আমাদের কাছে সংবিধানকে রক্ষা করা। সংবিধানকে রক্ষা করতে পারলেই দেশ রক্ষা হবে, আর দেশ রক্ষা করতে হলেই আগামী প্রজন্ম অন্তত বাঁচবে। সেই জন্য আজকে আমাদের এই কনভেনশন ছিল, রাজনৈতিক সামাজিক বিভিন্ন স্তরের মানুষজন আজকে উপস্থিত হয়েছে আমাদের এই কনভেনশনে। পরপর দুজন প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যে আসলেন এবং
রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার দুজনের মধ্যে কাদা ছড়াছড়ি করলেন, কিন্তু উন্নতির কোনো প্রকল্প কোনো কথা তারা বললেন না। তারা তো এটা চাইছে, এই বাইনারি তৈরি করবে। তারা যে সম্পূর্ণরূপে কি রাজ্য সরকার কি কেন্দ্র সরকার ব্যর্থ হয়েছে মানুষকে তার নাগরিক পরিষেবা দিতে, এই ব্যর্থতার দায় ঢাকার জন্য কি করতে হবে? এই ধরনের কাদা ছড়াছড়ি করতে হবে। আর মানুষ দেখবেন এখন এমন জায়গায় আমাদেরকে পৌঁছে দিয়েছে এই মিডিয়ার একটা অংশ, এগুলো আমাদের কাছে রোমাঞ্চক হয়। কিন্তু আমাদের প্রশ্ন করতে হবে যে মোদিজি আসলেন আলিপুরদুয়ারে, কেন ওখানে একটা এইমস এর ঘোষণা করলেন না? কেন সেন্ট্রাল ইউনিভার্সিটির কথা বললেন না? কেন হেলথ ফ্যাসিলিটির কথা বললেন না? কেন চা বাগান? সেন্ট্রাল অ্যাক্ট, কিন্তু টি অ্যাক্ট হচ্ছে সেন্ট্রালের কন্ট্রোলে। টি অ্যাক্ট অনুযায়ী কেন ওখানে টি গার্ডেনের ওয়ার্কার্সরা পাচ্ছে না? কেন ওদের মিনিমাম ওয়েজেসটা ঠিক হচ্ছে না? এই নিয়ে চর্চা হলো না। আর মুখ্যমন্ত্রী তার প্রধানমন্ত্রী ফ্যামিলি সিঁদুর হ্যান নিয়ে এইসব গল্পতেই ব্যস্ত হয়ে গেল। রোমাঞ্চক নিয়ে আমরা ব্যস্ত হয়েছি, কিন্তু প্রকৃত অর্থে আমাদের হওয়া দরকার। কেন প্রতিটা জেলায় একটা করে পিজি আরজি করার মতো বড় হসপিটাল পাচ্ছে না? এই নিয়ে চর্চা হচ্ছে না। কেন আজকে সরকারি স্কুলগুলো বন্ধ হতে চলেছে? তা নিয়ে কোনো চর্চা হচ্ছে না। আমরা মানুষের নাগরিক অধিকার নিয়ে সোচ্চার হচ্ছে। অমিত শাহ বলছে অবৈধ অনুপ্রবেশকারী ঢুকছে এখানে। তাহলে অমিত শাহকে তো প্রথম জবাব দিতে হবে। অবৈধভাবে কোনো মানুষ যদি আমাদের ভারতবর্ষে ঢুকে, তার জন্য প্রথম দায়ভার থাকবে স্বরাষ্ট্র দপ্তরের সেন্ট্রাল, কারণ তাদের আন্ডারে আছে, ওখানে কাউকে ঢুকতে দেওয়া যাবে না। তারা ব্যর্থ, এই দায়ভার তাকে নিতে বলুন। আজকে যে কনভেনশন হলো এটা কি 26-এর প্রস্তুতি? 26-এর প্রস্তুতি অনেক সময় আছে, মানে হবে আগামীতে। এখন এটা পলিটিক্যালি ওইরকম ভাবে নেবেন না। তবে হ্যাঁ, দেখুন প্রতিটা প্রোগ্রামই আমরা রাজনীতির সাথে যেহেতু যুক্ত, আগামীর পদক্ষেপের জন্য 26-এ বিশাল একটা আয়োজন হবে আপনাদের বলে রাখি। তাতে লেফট ফ্রন্ট এবং কংগ্রেসকে আশা করছি থাকবে। যত ছোট বড় রাজনৈতিক দল আছে, সামাজিক দল আছে, সামাজিক সংগঠন আছে, তাদেরকে ঐক্যবদ্ধ করে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়াই হবে। অমিত শাহ বাংলায় এসে বলছেন নরেন্দ্র মোদী অপারেশন সিঁদুর করে এসেছে। নরেন্দ্র মোদী যে জেট ফ্লাইট উড়ালো, ফাইটার জেট উড়ে আছে, উড়িয়ে ওখানে গেল, পাকিস্তানে গিয়ে ওদের জঙ্গি সব ঘাঁটিগুলো উড়িয়ে দিয়ে আসলো। গেল আমাদের সেনারা, লড়াই করলো ঝন্টুয়ালিরা, লড়াই করলো কর্নেল ভূমিকা সিং এর এবং আপনার কর্নেল সোফিয়া কুরেশি, ভূমিকা সিং এরা লড়াই দিল। আর ক্রেডিট তো আমাকে নিতেই হবে। এই অবস্থা। আর দাদা, দেখা যাচ্ছে বিজেপির বিভিন্ন সাংসদ থেকে শুরু করে বিধায়করা একেবারে আবার হিন্দু মুসলমান পোলারাইজেশনে নেমেছে এবং তারা বারংবার এটা চেষ্টা করে বোঝাতে চাইছে যে মুসলিম মানেই খারাপ, মুসলিম মানেই জঙ্গি। দেখো, বিজেপির কাছে কোনো কি অস্ত্র আছে যে এটার ভিত্তিতে বলে ভোটটা আমাকে দাও? শুধু মুসলমানদের বিরুদ্ধে হিন্দু ভাইদের খেপিয়ে তোলা, মানুষে বিভেদ তৈরি করা, এটা ছাড়া কোনো অস্ত্র নাই। কোনো এদের নাই। যেটা কটা প্রতিশ্রুতি ছিল সবটাই ব্যর্থ হয়েছিল। বলেছিল 15 লক্ষ টাকা কালো টাকা ফেরত নিয়ে এসে 15 লক্ষ টাকা অ্যাকাউন্টে দেবো। টাকা ফেরত নিয়ে আসা দূরের কথা, বেশি টাকা আবার বিদেশে গিয়েছে, কালো চলে গিয়েছে। বলেছিল $1 সমান $1 হবে। যখন 2014 ছিল তখন 1 টাকা 54 টাকা দিলে আমরা $1 পেতাম। আজকে 2025 আমরা আজকে 85 টাকা দিলে $1 পাচ্ছি। এটা ব্যর্থ হয়েছে। 2 কোটি চাকরি দেওয়ার কথা বলেছিল, এখন চাকরি থেকে ছাঁটাই হচ্ছে। বিজেপি যে কটা প্রতিশ্রুতি দিয়েছিল সবটা ব্যর্থ হয়েছে। তো ব্যর্থতার দায় থাকতে গেলে হিন্দু মুসলমান করো, মানুষে বিভেদ করো। এবার মানুষ কোনটা নেবে দেখা যাক। আমাদের দেশের ক্ষুধার সূচকে 127টি দেশের মধ্যে আমরা 105 নম্বরে আছি। ভাবতে পারছেন? এই আর অপুষ্টিতে ভোগা শিশুর সংখ্যাতে আমরা পৃথিবীর 3 নম্বরে আছি, আফ্রিকার 2 দেশের পরে। এইগুলো আমরা সইব না হিন্দু মুসলমানের গল্প শোনাচ্ছে সেই গল্প আমরা খাবো? সেটা মানুষ নির্ভর করবে।